আমি সুমি মুখার্জি, এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা বিভাগের শিক্ষিকা। আজকে আমি ক্লাস 7-এর ব্যাকরণের একটি অধ্যায় নত্যবিধি ও সত্যবিধি সাধারণ নিয়ম সম্পর্কে আলোচনা করব। আর এই বিষয়ে যাওয়ার আগে বা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করার আগে মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করার অর্থটা হচ্ছে, করার কারণটা হলো যে যাতে আমরা নির্ভুলভাবে বানান লিখতে এবং শিখতে পারি। যেমন আমরা কোনো বানান লিখতে যাওয়ার সময় বলাটা তো ঠিক আছে, বলে দিলাম, কিন্তু যখন আমরা সেই বানানটা লিখতে যাচ্ছি তখন কিন্তু মাঝে মাঝে হেজিটেট করি সেই বানানের মধ্যে যদি নয়ের প্রভাব থাকে তাহলে কোন নটা লিখব, কোন স লিখব। কেন কি আমাদের বর্ণমালায় কিন্তু ব্যঞ্জন বর্ণে দুটো ন রয়েছে, দু প্রকার ন রয়েছে, 3 প্রকার স রয়েছে। তো এক্ষেত্রে কোন নটা লিখব, দন্তের ন লিখব না মূর্ধন্য লিখব? কোন স লিখব, তালব্য স, দন্তস্ব না মূর্ধন্য স? মাথায় ঘুরপাক খেতে থাকে যে কোনটা ঠিকভাবে বানানে প্রযুক্ত হবে। তো এই যে অসুবিধাটা হয় মাঝে মাঝে, যাতে বানান লেখার সময় কোনো রকম অসুবিধা যাতে না হয় এবং নির্ভুলভাবে আমরা সেখানে ন এবং শয়ের প্রয়োগ করতে পারি, অর্থাৎ নির্ভুলভাবে যাতে আমরা বানানটা শিখতে পারি এবং লিখতে পারি, তার জন্যই কিন্তু আজকে এই অধ্যায় আলোচনা, অর্থাৎ নত্যবিধি ও সত্যবিধি এই যে সাধারণ নিয়ম সেগুলো নিয়ে আলোচনা করব। তো একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে অলরেডি এখানে দেখা যাচ্ছে যে নত্যবিধি সত্যবিধির ক্ষেত্রে কিন্তু তৎসম শব্দের প্রভাবটা খাটে, তদ্ভব দেশি শব্দের ক্ষেত্রে সেটা অতটা খাটে না। তো সুতরাং প্রশ্ন আসতে পারে তৎসম শব্দটা কি। তৎসম শব্দ হচ্ছে, তার আগে বলা দরকার আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে কিন্তু বিভিন্ন শব্দ বাইরে থেকেও এসছে, বিভিন্ন শব্দ আমাদের আদিবাসী যারা রয়েছে এখানে থাকতো তাদের প্রভাব থেকেও এসছে কিছু শব্দ, আবার কিছু শব্দ সরাসরি সংস্কৃত থেকে চলে এসছে। তো এইভাবে আমাদের কিন্তু শব্দ ভাণ্ডারে বিভিন্ন শব্দ যুক্ত হয়েছে, নানান জায়গা থেকে এসছে। তো এখানে তৎসম শব্দটা হচ্ছে সেই সব শব্দগুলো যেটা কিনা একদম সরাসরি সংস্কৃত শব্দ থেকে ডিরেক্ট বাংলা ভাষায় বা বাংলা শব্দে এসছে, কোনো রকম চেঞ্জ হয়নি সেই শব্দগুলোর মধ্যে, সেইগুলো হচ্ছে তৎসম শব্দ, পুরোপুরি সংস্কৃত শব্দ থেকে এসছে। যেমন পিতা, যেমন মাতা, এই শব্দগুলো কিন্তু চেঞ্জ হয়নি, এক অবিকল রয়ে গেছে, এগুলো কিন্তু সংস্কৃত থেকে সরাসরি এসছে। এই শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ। তো এই শব্দগুলো নিয়ে কিন্তু এই নত্যবিধি সত্যবিধির কাজ, ঠিক আছে। তো এবার চলে যাব নত্যবিধি কি, তারপরে আমরা সত্যবিধি নিয়মাবলীতে যাব। আগে নত্যবিধির নিয়মাবলী, নত্যবিধি কি, এগুলো আমরা জেনে নেব। নত্যবিধি কি বলছে, যে নিয়মের ফলে তৎসম শব্দ, একটু আগে তৎসম শব্দের কথা বলছিলাম, যে নিয়মের ফলে তৎসম শব্দের বানানে দন্তের নটা মূর্ধন্য হয়ে যায়, সেই নিয়মটা হচ্ছে নত্যবিধি। অর্থাৎ কি, মানে তৎসম শব্দে কোথায় কোথায় মূর্ধন্য বসবে, সেটাই হচ্ছে নত্যবিধি। এবার সরাসরি একটা উদাহরণে চলে যাব, না হলে আমরা বুঝতে পারবো না। সেটা হচ্ছে যেমন ঋণ শব্দটাকে যদি আমি ধরি, সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে একটা পদের মধ্যে রি, র, মূর্ধন্য স এগুলোর পরে কিন্তু মূর্ধন্য হয়। তাহলে এক্ষেত্রে আমি অলরেডি ঋণ শব্দটাকে যদি ধরি, রি তারপরেই কিন্তু মূর্ধন্য বসছে, সুতরাং এই নিয়মটা ফলো করছে। যদি আমি বলি বর্ণ, ব প্লাস অ প্লাস র প্লাস মূর্ধন্য প্লাস অ, বর্ণ বিশ্লেষণ করলে আমরা এটা পেতে পারি। তাহলে বর্ণকে যদি ভাঙি, তাহলে বর্ণ বিশ্লেষণ যদি করি, তাহলে এই স্ট্রাকচারটা আসছে। এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু অলরেডি মূর্ধন্যর আগে র বসছে, তাহলে আমাদের এই নিয়মটা ফলো করছে যে এক পদের মধ্যে রি, র, মূর্ধন্য স, তাহলে এই রটা এখানে পেয়ে গেলাম। এগুলোর পরে কিন্তু মূর্ধন্য হয়, তাই জন্য এখানে নয়ের জায়গাটা মূর্ধন্যই হবে। তাহলে এই নিয়মটা আমাদের কভার হলো। দ্বিতীয় নম্বর নিয়ম হচ্ছে, এক পদের মধ্যে রি, র, মূর্ধন্য স এবং দন্তের নর মধ্যে স্বরবর্ণ ক বর্গ, প বর্গ, অন্তস্থ জ, ব, হ, অনুস্বার, এগুলো ব্যবধান থাকলেও কিন্তু মূর্ধন্য হয়। আমি অলরেডি এখানে একটা উদাহরণ দিয়ে করেই রেখেছি। উদাহরণটা হচ্ছে এই হরিণ। হরিণ শব্দটাকে আমি ভেঙেছি, বর্ণগুলোকে বিশ্লেষণ করেছি। হ প্লাস অ প্লাস র প্লাস হর্ষই প্লাস মূর্ধন্য। এক্ষেত্রে কিন্তু অলরেডি একটা হর্ষই পাচ্ছি, অর্থাৎ স্বরবর্ণ পেয়ে গেলাম, তাহলে স্বরবর্ণর পরে কিন্তু মূর্ধন্যই হবে, তাই জন্য এখানে হরিণ শব্দে আমরা মূর্ধন্য পাচ্ছি।
এখানে ক বর্গ প বর্গ বলেছে। ক বর্গ মানে হচ্ছে, আমি একটু জানিয়ে দিই বর্গগুলো, মনে হতে পারে ক বর্গ মানেটা কি, প বর্গ কি। আমাদের যে বর্ণগুলো রয়েছে সেই বর্ণগুলোকে কিছু বর্গে আমরা ভাগ করেছি। যেমন ক বর্গের আন্ডারে আছে ক খ গ ঘ ঙ, চ বর্গের আন্ডারে আছে চ ছ বর্গে জ ঝ ঞ, ট বর্গ ত বর্গ, এইভাবে আসছে প বর্গ। প বর্গের আন্ডারে হচ্ছে প ফ ব ভ ম। ঠিক আছে, এগুলোকে বর্গ নাম দিয়ে সেগুলোকে আমরা সেগ্রিগেট করেছি। তো এইগুলো থাকলে এই এক পদের মধ্যে রি র মূর্ধন্য ষ এবং নয়ের মধ্যে, মানে দন্তন্বয়ের মধ্যে স্বরবর্ণ ক বর্গ প বর্গ অন্তস্থ জ ব হ অনুস্বার এগুলো থাকলে কিন্তু মূর্ধন্যই হচ্ছে, যেখানে আমি একটা উদাহরণ দিয়ে অলরেডি ডেসক্রাইব করেছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক বর্গ ও প বর্গ ছাড়াও অন্য যে বর্গীয় বর্গগুলো রয়েছে, বর্গীয় বর্ণগুলো রয়েছে, বর্গীয় বর্ণগুলো রয়েছে এবং র ল তারবস্ব দন্তেশ্বর এগুলোর যে ব্যবধান থাকলে কিন্তু আমাদের সবসময় মূর্ধন্য হয় না। ঠিক আছে, ক আর প বর্গ ছাড়া অন্য বর্গীয় বর্ণ এবং র ল তারবস্ব দন্তেশ্ব এগুলো থাকলে কিন্তু অনেক সময় মূর্ধন্য হয় না, সেক্ষেত্রে কিন্তু দন্তেন্য হয়। ঠিক আছে, এখানে কিন্তু ক বর্গ প বর্গ নেই, তাই কিন্তু এখানটায় থ রয়েছে, থয়ের জন্য এখানটায় হয়ে যাচ্ছে দন্তেন্য। এখানে তারবস্য আছে, তাই জন্য এই জায়গাটা হয়ে যাচ্ছে দন্তেন্য, কারণ এই নিয়মে লেখা আছে অলরেডি তারবস্যর কথা, তাই জন্য এখানে তারবস্যর পরে এই শব্দটাতে তারবস্যর পরে কিন্তু দন্তেন্য হচ্ছে। নেক্সট 3 নম্বর পয়েন্ট হচ্ছে যুক্ত বর্ণে কোনো যুক্ত বর্ণ, বারবার মাথায় রাখতে হবে, এটা কিন্তু যুক্ত বর্ণের ক্ষেত্রেই প্রযোজ্য। কোনো যুক্ত বর্ণে যদি ট ঠ ড এর সঙ্গে আগে কিন্তু যে ন থাকবে সে কিন্তু মূর্ধন্য অ্যাড হবে। যেমন ঘণ্টা, এই ঘণ্টা শব্দটা রয়েছে, একে কিন্তু আমি অলরেডি বর্ণ বিশ্লেষণ করে দেখানো রয়েছে, ঘণ্টা শব্দের কিন্তু অলরেডি বর্ণ বিশ্লেষণ করে দেখানো আছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে মূর্ধন্যর আগে একটা এখানে ঘণ্টা শব্দটার মূর্ধন্যর পরে কিন্তু ট বসছে, আগে ঘ প্লাস অ লেখা আছে, যেখানে ঘকে ভাঙলে একটা অ আসে, সেখানে এই মূর্ধন্যর পরে একটা ট পাচ্ছি। তো নিয়মে কি বলা আছে, নিয়মে বলা আছে ট ঠ ড এর পরে কিন্তু ট ঠ ড এর আগে কিন্তু মূর্ধন্য বসবে। ঠিক আছে, নিয়মে কিন্তু বলা আছে ট ঠ ড এর আগে মূর্ধন্য বসবে। তো এই শব্দটার মধ্যে তো আমি অলরেডি ট পেয়ে গেছি, তার আগে অবভিয়াসলি মূর্ধন্যই বসবে, নিয়ম যদি ফলো করা হয়। সুতরাং নিয়মগুলো মনে রাখা খুব দরকার, তাহলে ইজিলি আমরা শব্দগুলো লিখতে পারবো খুব সহজভাবে। নেক্সট পয়েন্ট, প্র পরা পরি নির, এই যে উপসর্গ, উপসর্গ সম্পর্কে আমার মনে হয় না বলে দিতে হবে, কারণ উপসর্গ সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। এই উপসর্গগুলির পর কিন্তু মূর্ধন্য হয়। যেমন প্রণাম, প্র একটা উপসর্গ, তারপরেই কিন্তু মূর্ধন্য বসছে। যেমন আমি ধরি পরিণত, পরি একটা উপসর্গ, তারপরে কিন্তু নয়ের জায়গাটা মূর্ধন্যই বসছে। সুতরাং এই নিয়মগুলো মনে রাখা অত্যন্ত জরুরি। নেক্সট হচ্ছে 5 নম্বর, যেটা হচ্ছে যে সমস্ত তৎসম শব্দ কোনো রকম নিয়ম ছাড়াই চিরকাল মূর্ধন্য বসেছে, সেখানে যদি আমি শব্দকে ভাঙি, হয়তো আমি যে এতগুলো নিয়ম পড়লাম সেই নিয়মগুলোর একটাও পাবো না, কিন্তু এই নিয়ম ছাড়া বহুকাল ধরে মূর্ধন্যই বসে এসেছে। তো সেগুলোকে বলা হয় স্বাভাবিক মূর্ধন্য, সেই স্বাভাবিক নত্ব। ওকে, সেগুলো হচ্ছে স্বাভাবিকভাবেই মূর্ধন্য বসছে, তাই এটা হচ্ছে স্বাভাবিক নত্ব, কোনো রকম নিয়ম অনুসরণ হচ্ছে না এবং নিয়মের কোনো উপযুক্ত কারণও পাওয়া যাচ্ছে না, তা সত্ত্বেও মূর্ধন্য বসছে। সেই শব্দগুলো আমাদের একটু মনে রাখতে হবে। কিছু উদাহরণ সেই শব্দের দিয়ে দেওয়া হয়েছে, এটা বিশেষভাবে বলার কিছু নেই, কারণ এখানে কোনো রকম নিয়ম ফলো হচ্ছে না, বহুদিন ধরে এই মূর্ধন্য বসে আসার ফলে কিন্তু এখানে মূর্ধন্যই অ্যাটাচড হচ্ছে। নেক্সট একটা পয়েন্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে কিন্তু দন্তন্য হয়, মূর্ধন্য হয় না। ক্রিয়াপদ বলতে এই যে এখানে বলা আছে করা, বলা, চলা, এগুলো তো সব ক্রিয়াপদ। যখনই আমরা এটা ট্রান্সফর্ম করি করেন, বলেন, ধরুন, করুন, এক্ষেত্রে কিন্তু দন্তেন্য অ্যাড হয়, মূর্ধন্য হয় না। এটা একটা পয়েন্ট মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে যুক্ত বর্ণে ত বর্গের আগে সর্বদা দন্তেন্য হয়, মূর্ধন্য কিন্তু হয় না। ত বর্গ কি আমি আগেই বলে দিলাম, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ।
এই ত বর্গ হচ্ছে ত, থ, দ, ধ, দন্তের ন। ঠিক আছে, এই ত বর্গের আগে সব সময় দন্তের ন হয়, মূর্ধন্য হয় না। ত বর্গ কোথায়? যে বৃন্ত, বৃন্ত শব্দটাকে ধরি, ত এর আগে সব সময় দন্তের নই হবে। ঠিক আছে, বৃন্দ, দ এর আগে দন্তের ন, কারণ ত বর্গের আন্ডারে ত, থ, দ, ধ, দন্তের ন আছে। নেক্সট, সমাসে পূর্বপদের শেষে অবস্থিত রি, র মূর্ধন্যাসার পরে পরপদের গোড়ায় দন্তের ন হয়, মূর্ধন্য হয় না। যেমন হরিনাম, দুর্নাম, দুর্নিবার, এগুলো কিন্তু মূর্ধন্য আমাদের হচ্ছে না, দন্তের ন হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পারি নত নিষেধ, অর্থাৎ যেখানে যেখানে মূর্ধন্য হয় না। মানে এতক্ষণ তো আমরা বললাম যেখানে মূর্ধন্য হয়, কিন্তু এখন হচ্ছে যেখানে যেখানে মূর্ধন্য আমাদের হবে না। সেগুলো কি? সেগুলো হচ্ছে তৎসম শব্দে মূর্ধন্য থাকলে ওই তৎসম শব্দ থেকে জাত তদ্ভব শব্দেরও অনেকে মূর্ধন্য লেখেন, কিন্তু কর্ণ, স্বর্ণ, বর্ণ, কানা এগুলো কিন্তু তৎসম শব্দের মূর্ধন্য থাকায় ওই সব তৎসম শব্দ থেকে জাত তদ্ভব শব্দ, যেমন কান, সোনা, বরণ, কানা, এগুলো কিন্তু দন্তের ন না লিখে মূর্ধন্য লেখা উচিত নয়। ঠিক আছে, মানে তৎসম শব্দ আমরা আগে পড়েছি যে সরাসরি সংস্কৃত শব্দ থেকে ডিরেক্ট বাংলা শব্দে আসছে, সেগুলো হচ্ছে একইভাবে রয়ে গেছে, যেমন হচ্ছে পিতা, এগুলো হচ্ছে তৎসম শব্দ। এই তৎসম শব্দে কিন্তু অনেক জায়গায়, যেমন কর্ণ, কর্ণ শব্দটা কিন্তু তৎসম শব্দ, সরাসরি সংস্কৃত শব্দ থেকে এসছে, এখানে কিন্তু মূর্ধন্য প্রয়োগ হচ্ছে। এই তৎসম শব্দটা যখন বিভিন্নভাবে চেঞ্জ হয়ে তদ্ভব শব্দে আসছে, মানে সংস্কৃত থেকে বিভিন্ন ট্রান্সফরমেশন হয়েছে, প্রাকৃত, অপভ্রংশ, এইভাবে হয়ে প্রাকৃত থেকে এসছে তদ্ভব শব্দ। সেই তদ্ভব শব্দে এসছে, এই কর্ণ থেকে এসছে কান শব্দটা, কান শব্দটাতে কিন্তু মূর্ধন্য অ্যাড হচ্ছে না, এখানে কিন্তু দন্তের ন হবে। তাহলে তদ্ভব শব্দে কিন্তু দন্তের ন হবে। যে তৎসম শব্দে মূর্ধন্য ইউজ হয়েছে সেই তৎসম শব্দ যখন তদ্ভব শব্দে পরিণত হয় সেখানে কিন্তু দন্তের ন হয়ে যায়। এরপরে যাচ্ছি পরের পয়েন্টে, দেশি ও বিদেশি শব্দেও কিন্তু মূর্ধন্য হয় না। যেমন ঝর্ণা, এটা একটা বিদেশি শব্দ, ট্রেন একটি বিদেশি শব্দ, জার্মানি একটু বিদেশি শব্দ, এক্ষেত্রে কিন্তু মূর্ধন্য আমরা অ্যাড করছি না। তাহলে দেশি বিদেশি শব্দের ক্ষেত্রে মূর্ধন্য আমরা অ্যাড হবে না আমাদের। নেক্সট, হসন্তযুক্ত ন কখনোই মূর্ধন্য হয় না। যেখানে হসন্ত আছে, শ্রীমান, বর্ষিয়ান, এই হসন্তের আগে কিন্তু এইটা ন অলরেডি দন্তের ন হবে, মূর্ধন্য হবে না। হসন্তে কিন্তু হসন্তযুক্ত ন কখনোই আমাদের মূর্ধন্য হবে না, সবসময় দন্তের ন হবে। নেক্সট, সম্বোধন পদের শেষে ন কখনো মূর্ধন্য হয় না। যেমন ব্রাহ্মণ, কাউকে সম্বোধন করছো, সেখানে যদি নয়ের প্রয়োগ থাকে সেই শব্দের মধ্যে, সেখানে কিন্তু মূর্ধন্য হবে না। এইগুলো কিছু কিছু মনে রাখতে হবে। এবারে আমরা চলে যাব সত্যবিধি। এতক্ষণ আমরা নত্যবিধি নিয়ে কাজ করছিলাম, যেখানে দেখাচ্ছে দন্তের ন আর মূর্ধের ন কোথায় কোথায় বসবে, কোথায় কোথায় বসবে না। এবারে চলে যাব সত্যবিধি, যেখানে তিনটে স নিয়ে কাজ হবে। তিনটে স কি? একটা হচ্ছে দন্তস্ব, আর একটা হচ্ছে মূর্ধন্যস্ব, আর একটা হচ্ছে তালব্যস্ব। ঠিক আছে, এইগুলো নিয়ে কাজ হবে। তো সমস্ত উদাহরণে কিন্তু স এর অনেক প্রয়োগ রয়েছে, কিন্তু কোন শটা প্রয়োগ করলে সঠিকভাবে আমাদের বানানটা ঠিকঠাক হবে, নির্ভুল হবে, সেটার জন্য কিন্তু আমাদের সত্যবিধির নিয়ম। সত্যবিধি কি? যে নিয়মের ফলে তৎসম শব্দের বানানে দন্তেস্ব মূর্ধন্যস্বতে পরিণত হয়, সেই নিয়মটা হচ্ছে সত্যবিধি। ঠিক আছে, এখানে কিন্তু তৎসম শব্দের কথা বলা হয়েছে। আবারও বলছি, তৎসম শব্দ হচ্ছে সংস্কৃত থেকে সরাসরি আগত যে শব্দ, সেটা হচ্ছে তৎসম শব্দ। এই তৎসম শব্দে বানানে যেখানে স রয়েছে সেই দন্তের স কিন্তু মূর্ধন্য স হবে, তাকে বলা হচ্ছে সত্যবিধি। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে কোথায় কোথায় মূর্ধন্য স হয়, সেই নিয়মগুলো হচ্ছে সত্যবিধি। দেখুন সত্যবিধিতে এখানে অলরেডি মূর্ধন্য স রয়েছে, এই যে বানানটাতে মূর্ধন্য স রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে সত্যবিধি। তাহলে সত্যবিধির নিয়মগুলো কি? প্রথম নিয়মটা হচ্ছে রি ও র এর পরে মূর্ধন্য স হয়। যেমন ঋষি, রি র এর পরে মূর্ধন্য। যেমন বৃষ, বৃষকে ভাঙলে কি হয় আমি এখানে দেখাই ছোট করে, বি মানে ব, তারপর হচ্ছে রি, তারপর হচ্ছে মূর্ধন্য স। ঠিক আছে,
এই রি এর পরে কিন্তু মূর্ধন্য ষ হয়। দেখো এখানে নিয়মটা ফলো করেছে অলরেডি। নেক্সট, অ আ ভিন্ন স্বরবর্ণের পর মূর্ধন্য ষ হয়। অ আ ভিন্ন মানে অ হবে না, আ হবে না, বাকি যে স্বরবর্ণগুলো আছে সেগুলোর পরে কিন্তু মূর্ধন্য ষ হবে। ঠিক আছে, যেমন পরিষ্কার, পরিষ্কার। ঠিক আছে, এক্ষেত্রে কি হবে, পরিষ্কারকে যদি আমি ভাঙি, আচ্ছা আমি ছোট একটা শব্দই ধরলাম, বিষয়। বিষয়কে ধরলে কি হবে, ব প্লাস হর্ষই মূর্ধন্য ষ, তারপরে যা যা আছে অন্তস্থ অ অ্যাড হবে, আমার এখানে লেখার জায়গা নেই। তাহলে আমি জাস্ট এই জায়গাটা বলে দিলাম যে অ আ ভিন্ন স্বরবর্ণ আমি পেলাম, এটা একটা হর্ষই পেলাম। এই হর্ষই এর পরে কিন্তু মূর্ধন্য ষ বসবে, দন্ত স বসবে না। ক্লিয়ার? এটা খুবই সোজা। একটু নিয়মগুলো যদি একটু ক্যালকুলেট করে দেখা যায় তাহলে কিন্তু নিয়মগুলো খাটছে। এই নিয়মগুলো যদি মনে রাখা যায় তাহলে কিন্তু স-এর কোথায় উচ্চারণে বা কোথায় বানানে কোন স বসবে সেটা কিন্তু আমরা খুব সহজে লিখে ফেলতে পারবো। নেক্সট, কিন্তু স্ত্রীলিঙ্গে দন্তের স স্থানে কিন্তু মূর্ধন্য ষ হয় না। যেগুলো স্ত্রীলিঙ্গ, এই যে যেমন এই 2 নম্বর নিয়মে সি চরণেষু, কল্যাণীয়েষু এই যে শব্দগুলো ইউজ করা হচ্ছে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কিন্তু মূর্ধন্য ষ হয় না। পূজনীয়াসু, কল্যাণীয়াসু এক্ষেত্রে দেখো একটু দন্তের স অ্যাড হচ্ছে, কারণ এগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ। এই কল্যাণীয়াসু এটার পুংলিঙ্গ হচ্ছে কল্যাণীয়াসু, এই যে পার্থক্যটা বোঝা যাচ্ছে, এখানে কিন্তু মূর্ধন্য ষ আছে কারণ এটা পুংলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ নয়। ওকে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কিন্তু দন্তের স হচ্ছে। নেক্সট, দন্তের স একার খণ্ডত্ব সাত থাকলে দন্তের স কখনো মূর্ধন্য ষ হয় না। যেমন এই যে ভূমির সাত, ঠিক আছে, এই যে সাত শব্দটা এখানে দেখা যাচ্ছে, এই সাত থাকলে এটা কিন্তু মূর্ধন্য ষ হবে না। ধূলির সাত, অগ্নির সাত, ঠিক আছে, এগুলো কিন্তু কখনোই কি হবে না, মূর্ধন্য ষ হবে না, দন্তের স থেকে যাবে। নেক্সট, যুক্ত বর্ণে ট ঠ এর আগে যুক্ত হলে মূর্ধন্য ষ আমাদের হয়। তাহলে ট ঠ এর আগে কি হবে, মূর্ধন্য ষ হবে। যদি আমি বলি কষ্ট শব্দটাকে ধরি, ক প্লাস অ, আমি কিন্তু বর্ণটাকে বিশ্লেষণ করছি তাহলে বুঝতে পারবো এই নিয়মটা খাটছে কিনা। কষ ট প্লাস অ, ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে ট এর আগে অলরেডি মূর্ধন্য ষ আছে, তাহলে আমার নিয়মটা খাটছে। তাহলে ট ঠ যুক্ত বর্ণ, আবারও বলছি যুক্ত বর্ণের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, ট ঠ এর আগে কিন্তু কি হবে, মূর্ধন্য ষ বসবে। নেক্সট, কিন্তু ত থ এর পূর্বে দন্তস্ব হবে, মূর্ধন্য ষ হবে না, তাহলে ত থ এর আগে কি হবে, দন্তস্ব হবে। সুস্থ, তাহলে আমি সুস্থটাকে যদি ভাঙি, দন্তেস্ব প্লাস হর্ষ প্লাস সুস্থ, ঠিক আছে, আমার আর জায়গা নেই এখানে, তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে দন্তেস্ব আসছে একটা, ঠিক আছে, এগুলো কিন্তু মূর্ধন্য ষ হবে না, ত বা থ এর আগে দন্তেস্ব বসছে। নেক্সট, ইকারান্ত ও উকারান্ত উপসর্গের পর এই যে এগুলো রয়েছে, সিচ, সেব, এই যে উদাহরণগুলো দেওয়া আছে, এই প্রভৃতি ধাতু দিয়ে যখন শব্দ গঠিত হয় তখন ধাতুগুলি স এর স্থানে মূর্ধন্য ষ হয়। যেমন উপনিষদ, উপসর্গ, এগুলো এই ধাতুগুলো বসছে, বিষণ্ণ মূর্ধন্য ষ বসছে। নেক্সট হচ্ছে শীষ ধ্বনিযুক্ত ট বর্ণ এবং ঠ বর্ণের ঠিক আগে মূর্ধন্য ষ হয়ে থাকে। শীষ ধ্বনিযুক্ত ট বর্ণ আর ঠ বর্ণের ঠিক পূর্বে মূর্ধন্য ষ বসে থাকে। যেমন দৃষ্টি, দৃষ্টিকে ভাঙলে দ প্লাস রি প্লাস দৃষ্টি, ঠিক আছে, ভাঙলাম, তাহলে ট এর আগে আমি মূর্ধন্য ষ পাচ্ছি, আমি আর হসন্তগুলো দিলাম না, ঠিক আছে, ট এর আগে অলরেডি মূর্ধন্য ষ পেয়ে যাচ্ছি, তাহলে শীষ ধ্বনিযুক্ত ট বর্ণ ঠ বর্ণের ঠিক আগে মূর্ধন্য ষ বসবে। এরপরে চলে যাব স্বাভাবিক সত্য কি, কোনো নিয়ম ছাড়াই যে সমস্ত শব্দে সর্বদাই মূর্ধন্য ষ ব্যবহৃত হয় সেই জাতীয় শব্দগুলিকে বলা হয় সত্য। এটা আমি নত্যবিধিতেও পড়েছিলাম, তাই তো, আমরা নত্যবিধিতেও পড়েছি যে কোনো রকম নিয়ম কিছু কিছু শব্দের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো না, কোনো নিয়ম খাটবে না, সেখানে আগে থেকেই মূর্ধন্য অলরেডি বসে এসছে, তার কোনো উপযুক্ত কারণ নেই, তাই তো, তো সেই রকমই এখানেও সত্যবিধির ক্ষেত্রেও তাই, ঠিক আছে, সত্যবিধির ক্ষেত্রেও কিন্তু সেই একই
ব্যাপারটা আসছে, যেটা হচ্ছে যেখানে কোনো নিয়ম খাটছে না, কোনো উপযুক্ত কারণ নেই, তা সত্ত্বেও এখানে মূর্ধন্য ষ বসবে। তো এই শব্দগুলো সম্পর্কে আমাদের একটুখানি মনে রাখা দরকার। ঠিক আছে, এখানে কিছু শব্দ রয়েছে, এই কিছু উদাহরণ এখানে দেওয়া আছে যে তৎসম শব্দের উপযুক্ত কারণ না থাকা সত্ত্বেও অলরেডি মূর্ধন্য ষ বসছে। এরপরে হচ্ছে নিষেধ, মানে কোন জায়গায় মূর্ধন্য ষ হয় না। যেমন বাংলা তদ্ভব শব্দ, আমি আগে বলে দিয়েছি তদ্ভব শব্দ কি। দেশি শব্দ বিদেশি শব্দ অলরেডি বোঝাই যাচ্ছে কি হতে পারে। তো এই তদ্ভব দেশি বা বিদেশি শব্দের ক্ষেত্রে অ আ ছাড়া অন্য স্বরবর্ণের পরেও মূর্ধন্য ষ হয় না। এটা বারবার মনে রাখতে হবে, অ আ ছাড়া অন্য স্বরবর্ণের পরে মূর্ধন্য ষ হয় না। কোন কোন ক্ষেত্রে? তদ্ভব শব্দের ক্ষেত্রে, দেশি শব্দের ক্ষেত্রে আর বিদেশি শব্দের ক্ষেত্রে। যেমন অফিস, অফিস হচ্ছে বিদেশি শব্দ, যে ক্ষেত্রে অ আ ছাড়া যে স্বরবর্ণ রয়েছে, দেখুন অফিসকে যদি আমি বর্ণ বিশ্লেষণ করি তাহলে একটা দন্তেশ্বর আগে একটা হর্ষই পাবো। ঠিক আছে, হর্ষই যেহেতু অ আ ছাড়া একটা স্বরবর্ণ, তারপরে দন্তেশ্বর বসছে, মূর্ধন্য ষ বসছে না। এরপরে হচ্ছে বিদেশি শব্দের যুক্ত বর্ণ টয়ের আগে যুক্ত হলেও মূর্ধন্য ষ হয় না। তাহলে বিদেশি শব্দে টয়ের আগে যুক্ত হলেও মূর্ধন্য ষ হয় না। আমরা এখানে হয়তো কোনো একটা পড়েছিলাম নিয়ম, যুক্ত বর্ণের টয়ের আগে মূর্ধন্য ষ হয়। এক্ষেত্রে কিন্তু বিদেশি শব্দের ক্ষেত্রে ওই যুক্ত বর্ণের টয়ের আগে মূর্ধন্য ষ হয় না। যেমন স্টেশন, টয়ের আগে কিন্তু দন্তস্ব দেখাচ্ছে, এখানে মূর্ধন্য ষ হবে না। কেন? এটা হচ্ছে বিদেশি শব্দ। তাহলে এক্ষেত্রে আমাদের এই কত নম্বর নিয়মটা, 3 নম্বর নিয়মটা খাটছে না। কেন? নিয়মটা তখনই খাটতো যদি এখানে বিদেশি শব্দ না থাকতো। এখানে বিদেশি শব্দ রয়েছে, স্টেশন একটি বিদেশি শব্দ, ইংরেজি শব্দ, তাই জন্য এখানে স্টেশনে ট শব্দটা থাকা সত্ত্বেও এই যুক্ত বর্ণটাতে দন্তেশ্ব বসছে, মূর্ধন্য ষ হচ্ছে না। ক্লিয়ার? সুতরাং এখান থেকে বোঝাই যাচ্ছে সত্যবিধি কিভাবে অ্যাপ্লাই করা যাবে, আর কোন কোন বানানের ক্ষেত্রে কোথায় আমরা মূর্ধন্য ষ প্রয়োগ করতে পারবো, কোথায় কোথায় মূর্ধন্য ষ প্রয়োগ করতে পারবো না। খুবই সহজ নিয়মগুলো একটুখানি যদি ঠিকঠাক করে বোঝা যায় তাহলে অবশ্যই আমাদের বানান লিখতে হয়তো কোনো রকম অসুবিধা হবে না। এবং নত্যবিধির ক্ষেত্রেও সেই অনেক রকম নিয়ম আমরা পড়লাম, সেক্ষেত্রেও বোধহয় নির্ভুল বানানের ক্ষেত্রে এই নিয়মগুলো জানাটা ভীষণভাবে দরকার। আর যে নত্যবিধি এবং সত্যবিধির যে সাধারণ নিয়ম সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম, তাতে করে প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা নিয়ম আমরা খুঁটিয়ে পড়ার চেষ্টা করলাম। আমি যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম। আশা করি অনেকে এখান থেকে কিছুটা হলেও উপকার পেতে পারে। সুতরাং নত্যবিধি ও সত্যবিধির এই নিয়মগুলো যদি একটু সুন্দর করে ফলো করা যায় তাহলে হয়তো আমাদের নির্ভুল বানানের ক্ষেত্রে অনেকটা উপকারী হবে। বানান লিখতে এবং শিখতে বোধহয় কোনো রকম অসুবিধা হবে না। বানান বিধির ক্ষেত্রে কিন্তু এই নত্যবিধি ও সত্যবিধি নিয়মগুলি, বিধিগুলি খুবই জরুরি। আজকে এতটাই বোঝানোর চেষ্টা করলাম, আশা করি সকলে হয়তো বুঝতে পেরেছে। নমস্কার।